স্বাগতম বন্ধুরা স্টাডিসিসে। আজকের ভিডিওর বিষয় নবজীবনের সূচনা, ব্যক্তিজীবন থেকে প্রজাতির বিবর্তন। এই পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়েছিল প্রায় ৩৫০ কোটি বছর আগে। সেই একটিমাত্র আদি কোষ থেকে শুরু হয়ে আজ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীব বাস করছে। আর মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মাত্র একটি কোষ থেকে, যেখানে মায়ের ডিশাণু ও বাবার শুক্রাণু মিলিত হয়। তারপর সেই কোষ ধীরে ধীরে পরিণত হয় একজন পূর্ণাঙ্গ মানুষে। ব্যক্তির বেড়ে ওঠার এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বয়ঃসন্ধিকাল, আর প্রজাতির বেড়ে ওঠার যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল বিবর্তন। আজকের ভিডিওতে আমরা এই দুটি বিষয়কে একসাথে বুঝব, নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের আলোকে। বয়ঃসন্ধিকাল এই শব্দটি শুনলেই অনেকের মনে একটা অজানা অনুভূতি জাগে, কিন্তু এটি আসলে মানব জীবনের সবচেয়ে স্বাভাবিক এবং অপরিহার্য একটি ধাপ। সাধারণত ১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়। এটি শৈশব ও যৌবনকালের মধ্যবর্তী একটি রূপান্তর প্রক্রিয়া। মেয়েদের বয়ঃসন্ধিকাল সাধারণত ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয়। মেয়েদের ক্ষেত্রে ৭ থেকে ১৩ বছরের মধ্যে এবং ছেলেদের ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তবে এই সময়সীমা সবার জন্য একরকম নয়। খাদ্য, পরিবেশ ও ব্যক্তিগত স্বাস্থ্যের উপর নির্ভর করে এই সময় আগে বা পরে হতে পারে। মনে রাখবেন, এই পরিবর্তনগুলো সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রকৃতির নিয়ম মেনে ঘটে। ভয় বা লজ্জা না পেয়ে বরং এই পরিবর্তনগুলো সম্পর্কে জানাটাই বুদ্ধিমানের কাজ। বয়ঃসন্ধিকালে শুধু শরীর নয়, মন এবং আচরণেও বড় পরিবর্তন আসে। শারীরিক পরিবর্তনের দিক থেকে ছেলেদের ক্ষেত্রে মুখে দাড়ি গোঁফ গজায়, গলার স্বর ভারী হয়, বুক ও কাঁধ চওড়া হয় এবং বীর্যপাত শুরু হয়। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব বা মাসিক শুরু হয়, গড়ে প্রতি ২৮ দিন পরপর, এবং কোমরের হাড় মোটা হয়। উভয়ের ক্ষেত্রে দ্রুত লম্বা হওয়া ও ওজন বৃদ্ধি পায়। মানসিক পরিবর্তনের দিক থেকে আবেগ দ্বারা বেশি চালিত হওয়ার প্রবণতা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ও পরনির্ভরতা কমে আত্মনির্ভর হওয়ার সূচনা হয়। আচরণগত দিক থেকে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করার ইচ্ছা, নিজের মতামত প্রতিষ্ঠার চেষ্টা এবং কখনো কখনো দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হওয়া লক্ষ্য করা যায়। এই পরিবর্তনগুলো স্বাভাবিক, ঘাবড়ানোর কিছু নেই। বয়ঃসন্ধিকালে সমস্ত পরিবর্তনের মূলে রয়েছে হরমোন, শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত এক শ্রেণীর রাসায়নিক পদার্থ। ছেলেদের পরিবর্তনের জন্য দায়ী হরমোন হল টেস্টোস্টেরন। এই হরমোনের প্রভাবে গলার স্বর ভারী হয়, দাড়ি গোঁফ গজায় এবং ১৩ থেকে ১৫ বছর বয়সে শুক্রাণু তৈরি শুরু হয়। মেয়েদের পরিবর্তনের জন্য দায়ী দুটি হরমোন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এই হরমোনের প্রভাবে ১০ থেকে ১৭ বছর বয়সে ঋতুস্রাব শুরু হয় এবং শরীরের বিভিন্ন শারীরিক বিকাশ ঘটে। এই হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে তৈরি হয়। মজার বিষয় হল, এই একই হরমোন যখন ভারসাম্যহীন হয় তখন মুড সুইং, ব্রণ বা অন্যান্য সমস্যা দেখা দেয়। তাই হরমোনের ভারসাম্য রক্ষায় পুষ্টিকর খাবার ও সুশৃঙ্খল জীবনযাপন অত্যন্ত জরুরি। বয়ঃসন্ধিকাল এমন একটি সময় যখন সঠিক যত্ন ও সচেতনতা ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে দেয়। দৈহিক স্বাস্থ্যের জন্য ৩টি মূল কাজ করতে হবে। প্রথমত, প্রচুর শাকসবজি ও পুষ্টিকর খাবার গ্রহণ, কারণ এই সময়ে শরীর দ্রুত বাড়ে এবং পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি পান ও পর্যাপ্ত বিশ্রাম। প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা ঘুম এই বয়সে অপরিহার্য। তৃতীয়ত, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় পরিষ্কার জীবাণুমুক্ত প্যাড বা শুকনা সুতির কাপড় ব্যবহার এবং নিয়মিত গোসল করা জরুরি। মানসিক স্বাস্থ্যের জন্য বন্ধু, বড় ভাই বোন বা বাবা মায়ের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। ভালো গল্পের বই পড়া ও খেলাধুলা মানসিক চাপ কমায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই পরিবর্তনগুলোকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়ে ভয় বা সংকোচ দূর করা। মনে রাখবেন, এটি সবার জীবনে ঘটে। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছর, কিন্তু দুঃখজনকভাবে এই আইন অনেক ক্ষেত্রেই মানা হয় না। অপরিণত বয়সে অর্থাৎ ১৮ বছরের আগে গর্ভধারণ একটি মেয়ের জীবনকে ৪ দিক থেকে ধ্বংস করে দিতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, জরায়ুতে অপর্যাপ্ত জায়গা, গর্ভপাতের উচ্চ ঝুঁকি এবং মা ও শিশু উভয়ের মৃত্যু ঝুঁকি থাকে। শিক্ষাগত দিক থেকে লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায় এবং পড়াশোনা ব্যাহত হয়। পারিবারিক দিক থেকে দাম্পত্য কলহ, অশান্তি ও বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যায়।
আর্থিক দিক থেকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ওষুধের ব্যয় এবং পুষ্টিকর খাবারের অভাবজনিত আর্থিক চাপ বাড়ে। তাই সচেতনতা ও শিক্ষাই পারে বাল্যবিবাহ ও অপরিণত গর্ভধারণ রোধ করতে। অনেক দম্পতি সন্তান চাইলেও প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে পারেন না। বিজ্ঞান এই সমস্যার সমাধান দিয়েছে আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে, যাকে আমরা টেস্ট টিউব বেবি বলি। এর ইতিহাস শুরু হয় ১৯৫৯ সালে, যখন ইতালির ডক্টর পেট্রুচি প্রথম চেষ্টা করেন এবং ভ্রূণটি প্রায় ২৯ দিন বেঁচে ছিল। তারপর ১৯৭৮ সালে ইংল্যান্ডে লুইস জয় ব্রাউনের জন্ম হয় পৃথিবীর প্রথম সফল টেস্ট টিউব বেবি হিসেবে। এই পদ্ধতি ৪টি ধাপে সম্পন্ন হয়। প্রথমত, সক্ষম দম্পতি থেকে শুক্রাণু ও ডিশাণু সংগ্রহ। দ্বিতীয়ত, দেহের বাইরে বিশেষ কালচার মিডিয়ামে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা মিলন ঘটানো। তৃতীয়ত, প্রাথমিক ভ্রূণ উৎপাদন। চতুর্থত, উৎপাদিত ভ্রূণটি স্ত্রীর জরায়ুতে স্থাপন ও পরিচর্যা। বিজ্ঞানের এই আশীর্বাদ লক্ষ লক্ষ নিঃসন্তান দম্পতির জীবনে আশার আলো এনেছে। পুত্র সন্তান না কন্যা সন্তান হবে, এই প্রশ্নে আমাদের সমাজে এখনও মায়েদের দোষারোপ করা হয়। কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। মানুষের কোষে ২৩ জোড়া অর্থাৎ ৪৬টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া অটোজোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম। মেয়েদের সেক্স ক্রোমোজোম XX এবং ছেলেদের XY। মায়ের ডিশাণুতে সব সময় X ক্রোমোজোম থাকে, কিন্তু বাবার শুক্রাণুতে থাকতে পারে X অথবা Y। যদি X বহনকারী শুক্রাণু ডিশাণুর সাথে মিলিত হয়, তাহলে XX অর্থাৎ কন্যা সন্তান জন্মায়, আর Y বহনকারী শুক্রাণু মিলিত হলে XY অর্থাৎ পুত্র সন্তান জন্মায়। অতএব সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য সম্পূর্ণভাবে পিতার ক্রোমোজোম দায়ী, মায়ের কোনো দায় নেই। এই বৈজ্ঞানিক সত্য জানা প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত জরুরি। আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি শুরু হয়েছিল। সেই সময় পৃথিবীতে মুক্ত অক্সিজেন ছিল না। বায়ুমণ্ডলে ছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও জলীয় বাষ্প। বজ্রপাত ও অতিবেগুনি রশ্মির প্রভাবে এই গ্যাসগুলো থেকে তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড। তারপর রাসায়নিক সংশ্লেষণে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয় নিউক্লিয় প্রোটিন, যা প্রতিলিপি গঠনের ক্ষমতা অর্জন করে। এরপর প্রোটোভাইরাস থেকে ভাইরাস তৈরি হয়, যা জড় ও জীবের মধ্যবর্তী অবস্থায় থাকে। সবশেষে আদিকোষ হিসেবে ব্যাকটেরিয়া ও অ্যামিবার মতো এককোষী জীবের উদ্ভব ঘটে। এই দীর্ঘ রাসায়নিক বিবর্তনের পথ ধরেই একদিন লক্ষ কোটি বছর পর মানুষের আবির্ভাব ঘটেছে। বিবর্তন কোনো কল্পকাহিনী নয়, এর পক্ষে রয়েছে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ। অঙ্গসংস্থানের দিক থেকে ৩টি প্রমাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গানস, যাদের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন এক কিন্তু কাজ ভিন্ন, যেমন পাখির ডানা, তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ এবং মানুষের হাত। দেখতে আলাদা, কিন্তু ভেতরের হাড়ের গঠন একই। এটি প্রমাণ করে এরা একই পূর্বপুরুষ থেকে এসেছে। দ্বিতীয়ত, সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গানস, কাজ এক কিন্তু উৎপত্তি ও গঠন ভিন্ন, যেমন পতঙ্গের ডানা বনাম বাদুড়ের ডানা। তৃতীয়ত, লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানস, যেগুলো একসময় সক্রিয় ছিল কিন্তু এখন কার্যত নিষ্ক্রিয়। মানুষের কক্সেস বা লেজের হাড়, অ্যাপেন্ডিক্স এবং চোখের তৃতীয় অক্ষিপট এর উদাহরণ। এই ৩টি প্রমাণ একসাথে বিবর্তনের বাস্তবতাকে নিশ্চিত করে। অঙ্গসংস্থান ছাড়াও বিবর্তনের আরও ৪টি শক্তিশালী প্রমাণ রয়েছে। প্রথমত, জীবাশ্ম বা ফসিল, শিলাস্তরে আটকে পড়া প্রাচীন জীবের দেহাবশেষ। আর্কিওপ্যাটেরিক্স নামক জীবাশ্মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে একই সাথে সরীসৃপের বৈশিষ্ট্য যেমন দাঁত ও লেজ এবং পাখির বৈশিষ্ট্য যেমন পালক ও চঞ্চু রয়েছে। দ্বিতীয়ত, জীবন্ত জীবাশ্ম। লিমুলাস বা রাজকাকড়া প্রায় ৮০০ মিলিয়ন বছর ধরে অপরিবর্তিত থেকে বেঁচে আছে, অথচ এর সমগোত্রীয়রা বিলুপ্ত। তৃতীয়ত, সংযোগকারী জীব। প্ল্যাটিপাস একটি অনন্য প্রাণী যে সরীসৃপের মতো ডিম পাড়ে এবং স্তন্যপায়ীর মতো বুকে দুধ পান করায়। চতুর্থত, ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি। বিজ্ঞানী হেকেলের সূত্র অনুযায়ী মাছ, উভচর ও স্তন্যপায়ীর আদি ভ্রূণের মধ্যে অসাধারণ সাদৃশ্য রয়েছে, যা বিবর্তনের প্রমাণ দেয়। জীব কিভাবে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতির জন্ম দেয়, এই প্রশ্নের উত্তর দিতে বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রদান করেছেন। প্রথম গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছিল ফরাসি বিজ্ঞানী জ ব্যাপটিস্ট ল্যামার্কের কাছে। ১৮০৯ সালে তার ফিলোসফিক জুওলজিক বইয়ে তিনি ল্যামার্কবাদ প্রতিষ্ঠা করেন।
এই তত্ত্বের 3টি মূলনীতি আছে। প্রথমত, ব্যবহার ও অব্যবহারের সূত্র, ক্রমাগত ব্যবহারে অঙ্গ সুগঠিত হয়, অব্যবহারে বিলুপ্ত হয়। দ্বিতীয়ত, পরিবেশের প্রভাব, পরিবেশ পরিবর্তনে জীবের নতুন চাহিদা তৈরি হয়। তৃতীয়ত, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এক প্রজন্মে অর্জিত গুণ পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। বিখ্যাত উদাহরণ হল জিরাফের ঘাড় লম্বা হওয়া, উঁচু ডালের পাতা খেতে গিয়ে। তবে আধুনিক বিজ্ঞান এই তত্ত্ব সম্পূর্ণ গ্রহণ করেনি, কারণ অর্জিত বৈশিষ্ট্য ডিএনএতে পরিবর্তন না আনলে বংশানুসরণ হয় না। ল্যামার্কের ৫০ বছর পর ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন ১৮০৯ থেকে ১৮৮২ একটি বৈপ্লবিক চিন্তাধারার সৃষ্টি করেন। ১৮৫৯ সালে তার বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনে তিনি ডারউইনবাদ প্রকাশ করেন। এই তত্ত্বের 5টি মূল ধারণা আছে। প্রথমত, অত্যাধিক বংশবৃদ্ধি, জীবের জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধির সহজাত প্রবণতা। দ্বিতীয়ত, সীমিত সম্পদ, পৃথিবীতে খাদ্য ও বাসস্থান সীমিত। তৃতীয়ত, অস্তিত্বের জন্য সংগ্রাম, সীমিত সম্পদের জন্য আন্তঃপ্রজাতিক ও অন্তঃপ্রজাতিক সংগ্রাম। চতুর্থত, প্রকরণ ও যোগ্যতমের জয়, অনুকূল বৈচিত্র্যসম্পন্ন জীবরাই প্রতিযোগিতায় টিকে থাকে। পঞ্চমত, প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি যোগ্যতম জীবকে নির্বাচন করে, যা কালক্রমে নূতন প্রজাতির জন্ম দেয়। আজও ডারউইনবাদী জীববিজ্ঞানের সর্বাধিক গৃহীত তত্ত্ব। আজকের ভিডিওতে আমরা দুটি বিশাল যাত্রাকে একসাথে দেখলাম। একটি হলো ব্যক্তির যাত্রা, বয়ঃসন্ধিকালের পরিবর্তন, হরমোন, ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণ এবং প্রজনন। এই মাইক্রোস্তরে জেনেটিক কোডের মাধ্যমে প্রতিটি মানুষের বৈশিষ্ট্য সংরক্ষিত ও পরবর্তী প্রজন্মে প্রেরিত হয়। অন্যটি হল প্রজাতির যাত্রা, প্রাকৃতিক নির্বাচন, প্রকরণ, অভিযোজন এবং লক্ষ বছরের বিবর্তন। এই ম্যাক্রোস্তরে টিকে থাকার সংগ্রামে যোগ্যতম বৈশিষ্ট্যের জয় হয়। এই দুই স্তর আসলে একই সূত্রে গাঁথা, পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো এবং অস্তিত্ব টিকিয়ে রাখা। একটি শিশুর বেড়ে ওঠা এবং একটি নূতন প্রজাতির উদ্ভব, উভয়ই প্রকৃতির এই অমোঘ নিয়মের অংশ। জীবন বুঝতে চাইলে নিজেকে বুঝতে হবে, আর নিজেকে বুঝতে চাইলে বিজ্ঞানের দিকে তাকাতে হবে। স্টাডিসিসের সাথে থাকুন, জানুন, শিখুন, এগিয়ে যান। ধন্যবাদ।